চোরাচালানকারীদের 4 জনের দল একদিন পৃথিবীর সবথেকে ভয়ানক একটি আইল্যান্ডে সাপেদের শিকার করতে যায়, যে আইল্যান্ডকে সাধারণত স্নেক আইল্যান্ড বলা হয়। সেখানে সাধারণ মানুষের যাওয়া বারণ ছিল, কারণ এই আইল্যান্ডে অনেক প্রজাতির বিষাক্ত সাপ পাওয়া যেত এবং এটাও বলা হতো যে এই আইল্যান্ডে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যার কারণেই মানুষ এই আইল্যান্ডে যেতে ভয় পায়। এই আইল্যান্ডটি জনবসতি থেকে অনেকটা দূরে অবস্থিত ছিল। তবে একদিন একদল চোরাচালানকারী ওই আইল্যান্ডে গিয়ে এমনভাবে গায়েব হয়ে যায় যে সেই আইল্যান্ড নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় এবং প্রত্যেকের মনে নানান রকম প্রশ্ন জেগে ওঠে যে আসলে ওই আইল্যান্ডে কি রহস্য লুকিয়ে আছে এবং কেন মানুষ সেখানে যেতে ভয় পেত। তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক। গল্পটি শুরু হয় এমন এক জনমানবহীন দ্বীপ থেকে যেখানে মাটির চেয়েও বেশি ভয়ানক জিনিস হাওয়ায় মিশেছিল। এই আইল্যান্ডে প্রচুর প্রজাতির সাপ ছিল আর 4 জন বন্ধু প্রায়ই এখানে আসতো এক বিশেষ উদ্দেশ্যে, টাকা উপার্জনের জন্য। তাদের কাজ ছিল বিষাক্ত সাপ ধরে তারপর সেগুলিকে বিক্রি করে দেওয়া, আর এইসব বিষাক্ত সাপ ব্ল্যাক মার্কেটে বিক্রি করে তারা বেশ ভালোই টাকা ইনকাম করত। সেদিনও তারা এই আশাতেই আইল্যান্ডে এসেছিল যে কোনো বড়সড় সাপ ধরতে পারবে। আইল্যান্ডে পৌঁছানোর পর তারা একটি পুরনো সাপ ধরার পদ্ধতির ব্যবহার করে। একটি মুরগির পায়ে শক্ত করে দড়ি বাঁধার পর সেটিকে মাটির নিচে থাকা একটি সরু গর্তের ভিতরে ধীরে ধীরে ঢুকিয়ে দেয়। তাদের বিশ্বাস ছিল কোনো বড়সড় অজগর বা পায়থান যখনই সেটিকে ধরার চেষ্টা করবে তখনই তারা দড়ি টেনে সাপটিকে বাইরে বের করে আনবে। কিছুক্ষণ সবকিছু শান্ত থাকার পর হঠাৎই দড়িতে জোরালো টান শুরু হতে থাকে। ঠিক তখনই তাদের মধ্যে স্যান্টিয়াও নামের একজন তার নিজের সর্বশক্তি দিয়ে দড়ি টানতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই দড়িটি ছিঁড়ে যায়। আর তখনই তার মুখের হাসি বদলে স্পষ্ট ভয় দেখা দিতে শুরু করে। তার বিশ্বাস হয়ে যায় যে সুড়ঙ্গের ভিতরে বিশাল কিছু একটা আছে। খুব বেশি চিন্তা না করেই সে নিজেই ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার সঙ্গীদের বলে দেয় যদি ভিতরে থাকার সময় সে কোনো বিপদ দেখতে পায় তাহলে সাথে সাথে ইশারা করে দেবে, আর তারা যেন সাথে সাথেই তাকে বাইরে টেনে নেয়। এই পরিকল্পনা করেই সে ধীরে ধীরে সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায়। ভিতরের দৃশ্য দেখেই তার শ্বাস আটকে যায়। সেখানে সত্যিই একটি বিশাল বড় সাপ ছিল। স্যান্টিয়াগো এক ঝটকায় সাপটিকে ধরেও ফেলে, কিন্তু তখনই সে দেখে সুড়ঙ্গটি বাইরে থেকে যতটা ছোট মনে হচ্ছিল ভিতরটা তার চেয়ে অনেক বেশি বড় ছিল। ভিতরের অদ্ভুত শব্দ, নিস্তবতা আর দমবন্ধ করা পরিবেশ পুরোটাই কোনো এক বড়সড় বিপদের সংকেত দিচ্ছিল। আতঙ্কিত হয়ে সে চিৎকার করে তার বন্ধুদের তাকে টেনে বের করার ইশারা দেয়। তবে বাইরে দাঁড়িয়ে থাকা আরবিং নামের একটি মোটা ছেলের ব্যাপারটি মজার মনে হয়। তার মনে হয় যে ভয় দেখানোর জন্য সে নাটক করছে। হাসতে হাসতে সাহায্য করার বদলে সে তার পায়ে সুরসুরি দিতে শুরু করে, কিন্তু যখনই তার চিৎকার যন্ত্রণার চিৎকারে পরিণত হয় তখন সব মজা সেখানেই শেষ হয়ে যায়। 3 বন্ধু মিলে একসাথে তাকে টানতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। সুড়ঙ্গের ভিতর থেকে এক অত্যন্ত বিশাল আকারের সাপ এক ঝটকায় মুহূর্তের মধ্যে তাকে নিজের কবজায় নিয়ে ভিতরে টেনে নিয়ে চলে যায়। আতঙ্কিত হয়ে আরবিং হাত বাড়িয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পরের মুহূর্তে একটি সাপ তার হাতে কামড়ে ধরে। অনেক কষ্টে তাকে বাইরে বার করার পর তার হাতে লেগে থাকা ওই সাপটিকে 2 টুকরো করে দেয় তারা, কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। সুড়ঙ্গের ভিতর থেকে আসা সেই ভয়ঙ্কর অদ্ভুত শব্দগুলো কোনো সাধারণ সাপের মনে হচ্ছিল না। সবারই এটাই ধারণা হতে শুরু করে সেই গুহাতে কোনো সাধারণ সাপ নয়, বরং কোনো দানব লুকিয়ে আছে। ভয়ে তারা পিছনে ফিরে আর না তাকিয়ে তাদের নৌকার দিকে পালিয়ে যায়। দিন গড়িয়ে রাত হয়ে আসে। মেঘলা আকাশের কারণে প্রবল ধারে বৃষ্টি হতে শুরু করে। নৌকা নিয়ে যাওয়ার সময় আরবিংকে খুবই দুঃখিত দেখা যায়। তার জন্যই তাদের বন্ধু সান্তিয়াগোর আজ মৃত্যু হয়ে গেছে। এই নিয়ে নৌকায় তর্কও শুরু হয়, কিন্তু ঠিক তখনই হঠাৎ তাদের নৌকায় নিচে থেকে একটি জোরালো ধাক্কা লাগে। তারা বুঝতে পারে সেই ভয়ানক দানব নিশ্চয়ই তাদের পিছু করছে। প্রচণ্ড ভয়ে তাদের হাত পা কাঁপতে থাকে। তখনই তাদের কিছু বুঝে ওঠার আগেই নৌকায় আরও একটি প্রচণ্ড জোরালো ধাক্কা লাগে। এবার ধাক্কাটি এতটাই জোরালো হয় যে পুরো নৌকাটি টালমাটাল হয়ে যায়। যথারীতি ডাবিং নামের একজন ছেলে সরাসরি জলে পড়ে যায়। ডাবিংকে পড়তে দেখে বামিয়ান আতঙ্কিত হয়ে নৌকার উপরে উঠে তাড়াতাড়ি আলো জ্বালিয়ে দেয়। ওদিকে আরবিং আর দেরি না করে দড়ি দিয়ে বাঁধা একটি টায়ার জলে ফেলে দেয় যাতে ডাবিং সেটি ধরতে পারে। এই সব কিছু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়। আতঙ্ক প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাড়তে থাকে। এরই মধ্যে যখন আরবিংয়ের নজর বামিয়ানের দিকে পড়ে তাদের গায়ের রক্ত ঠান্ডা হয়ে আসে। সে তার পিছনে একটি বিশাল আকৃতির সাপকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং পরের মুহূর্তেই সাপটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, যেন মনে হচ্ছিল জলের মধ্যেই মিলিয়ে গেছে। আর ঠিক তখনই কিছু করার আগেই সেই সাপটি জলের মধ্যে থাকা ডাবিংয়ের উপর হামলা করে। মুহূর্তের মধ্যেই তাকে নিয়ে জলের নিচে চলে যায়। আরবিং সাহস দেখিয়ে ধারালো বল্লভ দিয়ে সাপটিকে মারার চেষ্টা করে, কিন্তু সেই সাপটি কোনো সাধারণ সাপ ছিল না।
সাপটি পাল্টা সজোরে নৌকায় ধাক্কা মারতে আরবিং হাওয়ায় ছিটকে যায়। এক ঝটকায় সাপটি তাকে কামড়ে ধরে এবং সেও সাপের শিকারে পরিণত হয়। এখন নৌকায় শুধু বামিয়ান বেঁচে ছিল। সে ওই বিশাল সাপের আকার দেখে তার হাত পা থরথর করে কাঁপছিল। সে কাঁপতে কাঁপতে এদিক ওদিক চিৎকার করতে থাকে, প্রাণ ভিক্ষা চাইতে লাগে। বারবারই সে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিনই সাপ ধরব না। কিন্তু কিছুক্ষণ পরেই সাপটি নৌকার উপর উঠে তার দিকে এগিয়ে আসতে থাকে। তখনই বামিয়ানের নজর নৌকায় রাখা ক্যামেরার পাশে পড়ে থাকা কিছু অদ্ভুত জিনিসের ওপর যায়, আর সেগুলি ছিল সাপের ডিম। আসলে এটাই ছিল কারণ যার জন্য ওই বিশাল সাপটি এই নৌকার পিছু করছিল। নিজের ডিমগুলি নৌকায় দেখা মাত্র সেই সাপটি আরও হিংস্র হয়ে ওঠে এবং পরের মুহূর্তে বামিয়ানেরও প্রাণ চলে যায়। কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। একজন মহিলা আতঙ্কিত অবস্থায় সেন নামে এক ব্যক্তিকে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। আসলে সেন ছিল একজন পেশাদার স্নেক রেস্কিউয়ার, মানে সাপ ধরে যারা। ওই মহিলার বাড়িতে একটি বিষাক্ত সাপ ঢুকে এসেছিল, তাই সে সাহায্যের জন্য সেনকে ডেকেছিল। ঘরের ভিতরে পা রাখতেই সেনের নজরে কিছু সাপের ডিমের উপর পড়ে, আর এই সাপটি এই ডিমের কারণেই এখানে এসেছিল। এরপর জিজ্ঞাসাবাদ করে সে জানতে পারে এই ডিমগুলো ওই মহিলার স্বামী নাকি কোথাও থেকে কুড়িয়ে এনেছে। এটা শুনে সেন পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় সাপটি এই ডিমগুলোর কারণেই এখানে এসেছে। ঠিক তখনই উপরের ঘর থেকে নড়াচড়ার আওয়াজ শুনতে পায় সে। সেন ধীরে ধীরে উপরে ওঠে। সে দেখে ঘরের এক কোণে সেই মহিলার স্বামী এবং তার সন্তান ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। আর এইভাবে বসে থাকার কারণ তাদের সামনে সেই বিষধর সাপটি ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপটি হঠাৎ সেনের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু সেন তার কাজে এতটাই প্রফেশনাল ছিল যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শুধু একটি দড়ির সাহায্যেই সে সাপটিকে ধরে ফেলে এবং সেনের জন্যই ওই মহিলার পরিবার বেঁচে যায়। মহিলাটি এবং তার ছোট্ট ছেলে সেনকে ধন্যবাদ জানায়। তখন সেন তাদেরকে বলে, সাপেরা খারাপ হয় না, তারা বিনা কারণে আক্রমণ করে না। শুধু তোমার বাবাকে বলো আজ থেকে যেন কখনো সাপের ডিম না চুরি করে। ঠিক তখনই সেনের কাছে তার বন্ধু মাফিন ছুটে আসে, এসেই বলে বামিয়ানের কিছু হয়েছে। এরপর সে তার মোবাইলটি সেনের সামনে ধরে। মোবাইলটিতে একটি নিউজ ক্লিপ চলছিল। সেখানে বলা হচ্ছিল যে কয়েকদিন আগে সমুদ্রে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার পর এখন পুলিশের কাছে সমুদ্রের তীরে বামিয়ানের লাশ এবং তার কিছু জিনিসপত্র পাওয়া গেছে। লাশের অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এই খবর দেখা মাত্রই সেন আর এক মুহূর্তও দেরি করে না। সে এই কেসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করে সরাসরি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাসোসিয়েশনে একটি মিটিংয়ের আয়োজন করে এবং সেই অফিসে ছুটে যায়। সেখানে সে বামিয়ানের ছবিগুলো সবার সামনে তুলে ধরে এবং বোঝায় যে বামিয়ানের শরীরের উপর থাকা দাঁতের দাগ কোনো সাধারণ সাপের নয়। তার মতে এই দাগগুলো টাইটান পাইথনের, যার দৈর্ঘ্য প্রায় 15 মিটার পর্যন্ত হতে পারে এবং এমন সাপ শুধুমাত্র একটি জায়গাতেই পাওয়া যায়, সেটা হলো স্নেক আইল্যান্ড। সেনের বিশ্বাস ছিল যে এখন আর দেরি করা উচিত নয়। সে অ্যাসোসিয়েশনের ক্ষমতার ব্যবহার করে সরকারের কাছে স্নেক আইল্যান্ডকে নেচার রিজার্ভ হিসেবে ঘোষণা করার আবেদন করার কথা বলে, যাতে এই বিলুপ্ত হওয়া সাপকে বাঁচিয়ে রাখা যায়। আসলে এই জায়গায় চায়নার এক বিখ্যাত টিয়ং নামের কোম্পানি সরকারের অনুমতি নিয়ে ইকো ট্যুরিজম পার্ক বানাতে চাইছিল, যাতে দেশ বিদেশ থেকে ট্যুরিস্টরা এখানে আসে। আর এই টিয়াং কোম্পানি চেয়ারম্যানের ইন্টারভিউ সে কিছুক্ষণ আগেই দেখেছে। এই প্রজেক্টে সে অনেক মিলিয়ন টাকা লাগিয়েছে। তো যাই হোক, এই মিটিংয়ে উপস্থিত এনভায়রনমেন্ট প্রোটেকশন ডিভিশনের সিনিয়র কর্মকর্তা যাও তার কথা মাঝে থামিয়ে দিয়েই বলে, ইন্টারন্যাশনালের রেকর্ড অনুযায়ী এই ধরনের বিশাল আকৃতির সাপ পৃথিবী থেকে প্রায় 28 লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এটা কিভাবে সম্ভব? সেন আর তার সাথে তর্ক করে না। সে সরাসরি সেই সব প্রমাণ তাদের সামনে রেখে দেয় যা বামিয়ানের সেই ক্যামেরায় রেকর্ড করা ভিডিওতে ছিল। ভিডিওটি চালু করতেই ওই ভিডিওতে পরিষ্কারভাবে সেই বিশাল টাইটান পাইথনের ঝলক তারা সকলেই দেখতে পায়। ভিডিওটি দেখার পর ঘরে কয়েক মুহূর্তের জন্য সবাই একেবারে চুপচাপ হয়ে যায়। সবাই প্রায় দুশ্চিন্তায় পড়ে যায়। ভিডিওটি দেখে পরিস্থিতি একেবারেই বদলে যায়। সবাই খুব তাড়াতাড়ি মিটিং শেষ করে সিদ্ধান্ত নেয় যাও নিজে সেনের সাথে ওই স্নেক আইল্যান্ডে যাবে এবং সত্য ঘটনাটি সবার সামনে তুলে ধরবে। আসলেই যদি সেই আইল্যান্ডে কোনো টাইটান পাইথন থাকে তাহলে সেটা সরকারের জানা উচিত। এই পরিকল্পনা করেই তারা আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু যাওয়ার আগে যাও আরও একটি তথ্য জানতে পারে। সেন শুধুমাত্র একজন স্নেক রেস্কিউয়ার ছিল না, সে আগে সেনাবাহিনীতে ছিল এবং তাকে স্নেক কিং আইল্যান্ডের বংশধরও বলা হয়, কারণ সে একজন প্রফেশনাল সাপ সংরক্ষণ বিশেষজ্ঞ। তার আগের প্রজন্ম, মানে তার পূর্বপুরুষরা স্নেক আইল্যান্ডে সাপেদের চোরাচালানদের হাত থেকে রক্ষা করার কাজ করে এসেছে। এই জন্য তার দাদু খুবই বিখ্যাত। তো যাই হোক, এদিকে দেখা যায় কোম্পানির মালিককে।
সে সরকারের কাছ থেকে 4টি পরিত্যক্ত দ্বীপকে ইকো ট্যুরিজম পার্ক বানানোর জন্য এই প্রজেক্টে অনেক টাকা লাগিয়েছে। আর এই আইল্যান্ডগুলির মধ্যে একটি ছিল স্নেক আইল্যান্ড। এই কারণেই সে কোনোভাবেই এই প্রজেক্টে পিছিয়ে যেতে রাজি ছিল না। আর তার জন্য সে প্যানজিং নামে এক ব্যক্তির সাথে দেখা করতে আসে। সে ব্ল্যাক মার্কেটে সাপের বিজনেসের জন্য পরিচিত ছিল। কোম্পানির চেয়ারম্যান জানতো যদি এই দ্বীপ থেকে সব সাপ শেষ করতে হয় তবে প্যানজিংয়ের মতো মানুষেরই প্রয়োজন হবে তার। কোম্পানির চেয়ারম্যান প্যানজিংয়ের সামনে অনেক সোনার বার রেখে তাকে পরিষ্কারভাবে বলে দেয় যে কোনোভাবে তাকে সেন ও জাওকে আটকাতে হবে, কারণ যদি সেন প্রমাণ করে দেয় যে ওই দ্বীপে সত্যিই টাইটান পাইথন রয়েছে তবে তার পুরো ট্যুরিজম প্রজেক্টের টাকা মাটিতে মিশে যাবে। প্যানজিং ওই সোনা দেখে আর একবারও চিন্তা না করে বলে দেয়, আমি এমন পরিস্থিতি আর তৈরি হতেই দেব না, যেভাবেই হোক আমি তাদেরকে আটকাবো। পরের দিন সেন, জাও এবং তার বন্ধু মাফিন মিলে একটি নৌকার মাধ্যমে সেই বিপজ্জনক আইল্যান্ডের দিকে রওনা হয়। তবে আইল্যান্ডের একেবারে কাছাকাছি পৌঁছে সেন দূরবীন দিয়ে চারিপাশটা পর্যবেক্ষণ করার সময় তখনই তার নজর দূরে একটি নৌকার ওপর পড়ে। মনোযোগ দিয়ে দেখতে সে প্যানজিং নামে ওই মাফিয়া এবং তার গুন্ডাদের দেখতে পায় যারা স্নেক আইল্যান্ডের দিকেই যাচ্ছিল। আর সেন জানতো যে প্যানজিং সাপ ধরে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। তাই সেন বুঝতে পারে যে কোম্পানির মালিক এবং প্যানজিংয়ের মধ্যে অবশ্যই কোনো চুক্তি হয়েছে, তারা কোনো প্ল্যানিং করেছে হয়তো। এদিকে আইল্যান্ডে পৌঁছানোর পর প্যানজিং তার লোকজনদের নিয়ে সেখানে প্রথমে থাকার ব্যবস্থা করে এবং দ্রুত টাইটান পাইথনকে ধরার পরিকল্পনা করতে শুরু করে। সবকিছুই তাদের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলাতে শুরু করে। প্যানজিংয়ের এক লোক মুতাও টেন্ট থেকে কিছুটা দূরে টয়লেট করতে গেলে সেখানেই পাশে বাঁধা তার কুকুরটি হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। ঠিক তখনই সে ঝোপের মধ্যে অদ্ভুত কিছু নড়াচড়া করতে দেখে, আর সেই মুহূর্তেই কুকুরটি তার দড়ি ছিঁড়ে সেই ঝোপের মধ্যেই ছুটে যায়। কিন্তু অবাক করার বিষয়, সে আর ফিরে আসে না। এটা দেখে মুতাও প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু আসল আতঙ্ক তো এখনো বাকি ছিল। হঠাৎই কিছু একটা ঝোপের মধ্যে থেকে তার দিকে ছুটে আসে। এদিকে সবাই সাপ ধরার কাজে ব্যস্ত থাকলে মুতাও টলমলো পায়ে টেন্টে ফিরে আসে। তার অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল তার সাথে খুব খারাপ কিছু ঘটেছে। ঠিক তখনই তার পিছন থেকে একটি বিশাল কোবরা সাপ বেরিয়ে আসে, আর সেই কোবরাটিই মুতাওয়ের এই অবস্থা করেছে। কোবরাটিকে দেখা মাত্রই সেখানে হুড়োহুড়ি লেগে যায় এবং সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সেই কোবরাটি এক লোকের সামনে ফনা তুলে দাঁড়িয়ে পড়ে। লোকটির সামান্য নড়াচড়াতে কোবরাটি তার উপর আক্রমণ করার জন্য তৈরি ছিল। তখনই পাশের টেন্ট থেকে একটি মেয়ে এবং দুটি ছেলে বেরিয়ে আসে যারা সম্পর্কে ভাই বোন ছিল এবং তারা খুবই এক্সপার্ট ছিল যে কোনো বিষাক্ত সাপকে কাবু করতে। যে কোনো সাপ ধরা তাদের কাছে কোনো বড় ব্যাপার ছিল না। তারা রক পেপার সিজার গেম খেলে ঠিক করলো যে জিতবে সেই ওই বিশাল কোবরাটিকে ধরবে। এই খেলায় 3 ভাই বোনের মধ্যে হং জিতে যায়। সে আর কোনো সময় নষ্ট না করে কোবরাটিকে খুব সহজেই নিয়ন্ত্রণে আনে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ব্যাগে ঢুকিয়ে দেয়। এরপর সে সেই ব্যাগটি নিয়ে সরাসরি প্যানজিংয়ের হাতে তুলে দেয়। ঠিক সেই সময়ই সেন তার সঙ্গীদের নিয়ে সেখানে চলে আসে। এসেই সে প্যানজিংকে স্পষ্ট করে বলে দেয় যে সে যেন ওই কোবরাটিকে ছেড়ে দেয়। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণ তর্কের পর প্যানজিং হেসে হেসে তাকে বলে সেন যদি তার হাত থেকে ওই কোবরার ব্যাগটিকে কেড়ে নিতে পারে তবে সে সেটি নিয়ে যেতে পারে। এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। সেনের আর্মি ট্রেনিং এখানে কাজে লাগে। সে এমনভাবে তার সাথে ফাইট করে যে মাত্র কিছু সময়ের মধ্যেই সে প্যানজিংকে কাবু করে ফেলে এবং কোবরার ব্যাগটি কাছ থেকে কেড়ে নেয়। নিজের বসকে হারতে দেখে প্যানজিংয়ের গুন্ডারা তাদেরকে মারার জন্য এগিয়ে আসে। তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে প্যানজিং হাত তুলে তাদেরকে থামিয়ে দেয়। সে সবাইকেই পিছিয়ে যেতে বলে এবং তাদেরকে যেতে দেয়। যদিও সে এই লড়াইয়ে হেরে গিয়েছিল, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল আসল খেলা এখনো বাকি আছে, কারণ এর পিছনে তার আলাদা উদ্দেশ্য ছিল। সে জানতো সেন যেভাবেই হোক ওই পাইথনকে খুঁজে বার করবে, আর যদি সে কোনোভাবে ওই পাইথনকে খুঁজে পেয়ে যায় তাহলে তাদের কাজ অনেকটাই কমে যাবে। তো এরপর সেন এবং তার সঙ্গীরা জঙ্গলের ভিতরে গিয়ে সেই কোবরাটিকে সুরক্ষিতভাবে ছেড়ে দেয়। এদিকে সময় পেরিয়ে যাচ্ছিল, তাদের হাতে আর সময় ছিল না। তারা পুরো এলাকায় ঘুরে ঘুরে ওই টাইটান পাইথনের আসলেই থাকার প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। এইভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। মেঘলা আকাশের কারণে বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টি থেকে বাঁচার জন্য সেন তাদেরকে একটি পুরনো কটেজে নিয়ে যায়, যা অনেক বছর আগে তার দাদু নিজে হাতে বানিয়েছিল। তিনি নিজেও এই টাইটান পাইথন খুঁজছিলেন, তবে জায়গাটি এখন ছিল নির্জন এবং জঙ্গলের মধ্যে একেবারে মাঝখানে। তারা কটেজের ভিতরে ঢুকতেই তীব্র পচা মাছের গন্ধ পায়। এই গন্ধে তারা একেবারে সতর্ক হয়ে যায়। সেনের সন্দেহ হয় যে সম্ভবত ওই টাইটান পাইথন এই কটেজে এসেছিল। তিনজনেই খুব সাবধানের সাথে কটেজটি পরীক্ষা করতে শুরু করে। তখনই তাদের নজর কটেজের এক কোণে পড়ে।
সেখানে একটি মানুষের লাশ পড়েছিল। এই দৃশ্য দেখে মাফিন এবং জাওয়ের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যায়। এরপর সেন যখন সেই লাশটি ভালোভাবে দেখে, তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, কারণ এটি অন্য কেউ নয় বরং বামিয়ানের বন্ধুর লাশ ছিল। মৃতদেহের অবস্থা দেখে যাও তখনই বুঝতে পারে যে তার মৃত্যু কোনো সাধারণ আক্রমণে হয়নি, বরং তাকে আস্ত গিলে ফেলা হয়েছিল। আর এটি একমাত্র ওই টাইটান পাইথনের কাজ ছিল। এই কটেজে তারা কোনো রকম সিগন্যাল পাচ্ছিল না, তাই পুলিশের সাথে কোনো রকম যোগাযোগ করতেই তারা পারছিল না। তবে সেন ঠিক করে যে যখনই নেটওয়ার্ক পাওয়া যাবে সে পুলিশকে এই লাশের সম্পর্কে জানিয়ে দেবে। এরপর কটেজের দেওয়ালে তাদের নজর যেতেই সেখানে বড় একটি গর্ত দেখতে পায়। তিনজন মিলে সেই গর্তের সামনে ভারী আসবাবপত্র রেখে দেয় যাতে কোনো সাপ ভিতরে ঢুকতে না পারে। রাতটা তারা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়, আর হয়তো সেই টাইটান পাইথনটি আশেপাশেই থাকতে পারে। কিছুক্ষণ পর যাও কাপড় বদলাতে চলে গেলে সেন সবার জন্য খাবার তৈরি করতে শুরু করে। কিন্তু কাপড় বদলানোর সময় যাওয়ের এক অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ তাকে আড়াল থেকে দেখছে। সে চারিপাশটা ভালোভাবেই দেখে কিন্তু কাউকে দেখতে পায় না। তাই খুব একটা গুরুত্ব না দিয়েই সে সেন এবং মাফিনের কাছে ফিরে আসে। খাবার খাওয়ার পর মাফিন ওই কটেজে ঘোরার সময় তার দাদুর একটি পুরনো বাক্স থেকে একটি ছবি খুঁজে পায়। সেই ছবিতে ছিল একটি বিশাল বড় টাইটান পাইথন। এর মানে তার দাদু নিশ্চয়ই ওই টাইটান পাইথনকে সামনে থেকে দেখেছে। ওদিকে সেন এবং জাওয়ের আবারও মনে হয় কেউ তাদের কটেজের আশেপাশে রয়েছে, আর তারা হলো প্যানজিংয়ের পাঠানো দুজন লোক যারা তাদেরকে মারার জন্য এই কটেজের চারিপাশে ঘুরছিল। সেন যখনই দরজা খুলতে যায় তখনই সে দেখে যে দরজাটি বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। ওই দুইজন কটেজের মধ্যে তাদেরকে মারার জন্য অনেক বিষাক্ত সাপ ছেড়ে দেয়। ঠিক সেই মুহূর্তে মাফিনের নজর ওই লাশের ওপর পড়ে থাকা কাপড়ের দিকে যায়। তার নিচে কিছু একটা নড়াচড়া করছিল। ভয়ে তার গলা দিয়ে আর আওয়াজ বেরোয় না। সেন সাহস করে কাপড় সরাতেই দেখে নিচে একটি বিষাক্ত সাপ। সে সঙ্গে সঙ্গে সেটিকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু বিপদ এখনও কাটেনি। ঠিক তার পরের মুহূর্তেই অন্য একটি সাপ মাফিনকে কামড়ে দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে সেন আগুনের ব্যবহার করে সাপেদের ভয় দেখাতে শুরু করে। সে তার ব্যাগ থেকে তাড়াতাড়ি অ্যান্টিডোট বার করে যাতে মাফিনকে বাঁচানো যায়। কিন্তু ঠিক প্যানজিংয়ের এক লোক পিছন থেকে সেনের গায়ে একটি ইঞ্জেকশন ফুটিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেনের শরীর আসার হয়ে আসে। সে নড়াচড়া করতে পারছিল না। সেই মুহূর্তে বিষধর সাপ দুটি আবারও তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ওদিকে বাইরে প্যানজিংয়ের এক লোক যাওকে জোর করে টেনে কটেজের বাইরে নিয়ে আসে। তার উদ্দেশ্য মোটেও ভালো ছিল না এবং সে যাওয়ের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। আর সে ছিল ওই তিন ভাই বোনের মধ্যে একজন যারা প্যানজিংয়ের হয়ে সাপ ধরার জন্য এই আইল্যান্ডে এসেছিল। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে কিছু একটা আসতে দেখা যায়, আর সেটা ছিল ওই বিশাল টাইটান পাইথন। মুহূর্তের মধ্যেই পাইথনটি ওই লোকটিকে এক কামড়ে টেনে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। যাও কোনো মতে তার হাত থেকে বাঁচে। যাও আতঙ্কিত হয়ে দৌড়ে কটেজের ভিতরে ফিরে আসে এবং সেন ও মাফিনের অবস্থা দেখে বুক কেঁপে ওঠে তার। সেন অত্যন্ত কষ্টে তাকে অ্যান্টিডোটের দিকে ইশারা করে মাফিনকে অ্যান্টিডোট দিতে বলে। সময় নষ্ট না করে যাও দুইজনকে ইঞ্জেকশন দিলেই তাদের প্রাণ রক্ষা পায়। পরদিন সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা তিনজন আবার টাইটান পাইথনের খোঁজে বের হয়ে যায়। তাদের লক্ষ্যই ছিল যেভাবেই হোক টাইটান পাইথনকে প্যানজিংয়ের হাত থেকে রক্ষা করা। তল্লাশির সময় একটি গাছে তারা সাপের একটি বিশাল খোলস ঝুলতে দেখে, আর এটি ছিল ওই টাইটান পাইথনের প্রমাণ যে পাইথনটি সত্যিই এই আইল্যান্ডে রয়েছে। তবে সেন জানতো যে শুধু এইটুকুই যথেষ্ট নয়, সত্য প্রমাণ করতে তাদের আরও জোরালো প্রমাণের প্রয়োজন। এই সময় তাদের নজর যায় মাটিতে পড়ে থাকা প্যানজিংয়ের সেই লোক ইয়ং এর উপর। তার অবস্থা ছিল আশঙ্কাজনক, যেন যে কোনো মুহূর্তে মারা যাবে সে প্যানজিংয়ের লোক জেনেও সেন তাকে বাঁচানোর জন্য আর দেরি না করে ওই অ্যান্টিডোট দেয়। ধীরে ধীরে ইয়ং এর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে, কিন্তু তখনই যাও ইয়ং এর শরীরে এক অদ্ভুত লিকুইড লেগে থাকতে দেখে। এটা দেখে তার বুঝতে আর দেরি হয় না যে এই চিহ্ন টাইটান পাইথনের, যার অর্থ হলো পাইথনটির পেটে ডিম রয়েছে। এরপর তারা ইয়ংকে প্যানজিংয়ের কাছে নিয়ে আসে। প্রথমে প্যানজিং ভাবে যে সেনই হয়তো ইয়ং এর এই অবস্থা করেছে, তবে পরিস্থিতি খারাপ হওয়ার আগে ইয়ং এর জ্ঞান ফিরলে সে পরিষ্কার জানিয়ে দেয় যে তার এই অবস্থার জন্য এরা দায়ী নয়, বরং ওই টাইটান পাইথন হামলা করেছিল কাল রাতে। সত্যটা সামনে আসতেই প্যানজিংয়ের আচরণ পুরোপুরি বদলে যায়। আসলে ইয়ং ছিল তার নিজের ভাই। তার ভাইয়ের প্রাণ বাঁচানোর কৃতজ্ঞতায় সে সেনকে প্রচুর সোনা দিতে যায়, কিন্তু সেন তা নিতে রাজি হয় না, কারণ সে খুবই সৎ একজন মানুষ ছিল। সে টাকার জন্য ইয়ংকে বাঁচায়নি। সেন প্যানজিংয়ের কাছে অনুরোধ করে সে যদি সত্যিই তার কাছে কৃতজ্ঞ থাকে তবে সে যেসব সাপেদের ধরে রেখেছে সবগুলিকে যেন ছেড়ে দেয় এবং এই দ্বীপ ছেড়ে চলে যায়। কিন্তু প্যানজিং কোনোভাবেই পিছু হাঁটতে রাজি ছিল না, কারণ ওই রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে সে প্রচুর টাকা নিয়েছিল, আর এই কাজ সে না করলে ওই কোম্পানি তাকে ছাড়তো না।
এছাড়াও ব্ল্যাক মার্কেটে তার একটি নাম ছিল, তার নামও খারাপ হয়ে যেত। শেষ পর্যন্ত সেন প্যানজিংকে আর বোঝাতে না পেরে তাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিতে বলে। ভাইকে বাঁচানোর পরিবর্তে প্যানজিং তাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেয়। এরপর তারা তিনজনেই সেই গাড়ি নিয়ে পাইথনের খোঁজে বেরিয়ে পড়ে। গাড়িতে যাওয়ার সময় যাও বেশ চিন্তিত হয়ে সেনকে বলে টাইটান পাইথনটি এতক্ষণে নিশ্চয়ই ডিম পেড়ে ফেলেছে, আর সেই ডিমগুলো জিনের হাতে পড়লে বিপদ আরও বাড়বে। এই স্নেক আইল্যান্ডে টাইটান পাইথনের অস্তিত্ব প্রমাণ করার জন্য ওই ডিমগুলোই হবে শ্রেষ্ঠ প্রমাণ, তাই প্যানজিংয়ের আগে তাদেরকেই ওই ডিমগুলো সংগ্রহ করতে হবে। তবে সেন প্যানজিংয়ের মতো এই ডিমগুলোকে এখান থেকে নিয়ে যেতে চায় না। সে বিখ্যাত স্নেকিং ফ্যামিলির বংশধর এবং সাপকে রক্ষা করাই তার বংশের উদ্দেশ্য। তার দাদু সবসময়ই বলতেন টাইটান পাইথন আজও পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু সেন আগে তা বিশ্বাস করেনি। প্রথমবার বামিয়ানের ক্যামেরায় ফুটেজ দেখার পরই তার বিশ্বাস হয়েছিল। আর তাদের মৃত্যুর পর থেকেই সেন চায় সরকার যেন এই আইল্যান্ডটিকে নেচার রিজার্ভ হিসেবে ঘোষণা করে, যাতে কেউ এখানে এসে প্রাণে না মারা যায়। কথা বলতে বলতে হঠাৎই গাড়ির সামনে দিয়ে ওই বিশাল পাইথনটিকে তারা যেতে দেখে। সেন দ্রুত গাড়ি ঘুরিয়ে তার পিছু নিতে শুরু করে এবং মোবাইলে ভিডিও রেকর্ড করতে থাকে। কিন্তু তখনই প্যানজিংয়ের সেই দুইজন দক্ষ সাপ ধরার লোক তাদের সামনে এসে দাঁড়ায়, যাদের ভাই সেই রাতে টাইটান পাইথনের দ্বারা আক্রান্ত হয়েছিল। তারা ভেবেছিল সেনই তাদের ভাইয়ের মৃত্যুর কারণ, আর এই নিয়ে এই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেন ও মাফিন কোনো মতে অনেক চেষ্টার পর ওই দুজনকে মেরে অজ্ঞান করে দেয়, কিন্তু তারা খেয়াল করে যাও সেখানে নেই। যাও একাই টাইটান পাইথনের পিছনে ছুটেছে। কিছুক্ষণ পর দেখা যায় সে পাইথনের গুহার মুখে পৌঁছে গেছে। ভয়ে ভয়ে সে ভিতরে ঢোকে। এরপর সে ভিতরে আলো ফেলতেই দেখে সেখানে অনেকগুলি বিশাল বড় বড় টাইটান পাইথনের ডিম রয়েছে। যাও দড়ির সাহায্যে নিচে নামে এবং একটি ডিম নিজের ব্যাগে ভরে নেয়। সেখানে তখন ওই টাইটান পাইথন ছিল না, কিন্তু উপরে ওঠার সময় তখনই নিচ থেকে কেউ তার পা জড়িয়ে ধরে। আর এটা ছিল প্যানজিংয়ের সেই লোকটি যাকে পাইথন গিলে ফেলেছিল। কিন্তু পাইথন তাকে না মেরে তার গুহায় নিয়ে আসে, আর সে এখনো বেঁচে ছিল। কোনোভাবে সে যাওকে মারতে চাইছিল। সে যাওয়ের পা ধরে নিচের দিকে টানতে শুরু করে। সেই সময় যাও ব্যাগ থেকে একটি বিষের কৌটো বার করে তার মুখে ঢেলে দেয়। আর এই হুড়োহুড়িতে পাইথনের কিছু ডিম ভেঙে যায়। ডিম ভাঙার শব্দ শুনে দ্রুত কোথার থেকে পাইথনটি চলে আসে এবং ডিমগুলি ভাঙা দেখে প্রচণ্ড রেগে এক ঝটকায় তাকে চিবিয়ে খেয়ে ফেলে। যাও এই সুযোগে গুহা থেকে ডিম নিয়ে পালিয়ে যায়। ততক্ষণে সেন ও মাফিন সেখানে এসে পৌঁছেছে। দ্রুত গাড়িতে চেপে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সেন দেখে ওই পাইথনটি তাদের পিছনেই আসছে। পাইথনটি ডিমের কারণে তাদের পিছু করতে শুরু করেছে। সেন বুঝতে পারে যে যাও নিশ্চয়ই কিছু নিয়ে এসেছে ওই গুহা থেকে। এরপর মাফিন যখন জোর করে তার ব্যাগ খুলে দেখে সেখানে পাইথনের ডিম দেখতে পায়। যদি তারা এই ডিম সেখানে জায়গা মতো না রেখে দেয় তাহলে তারা কেউই আর বাঁচবে না। কিন্তু যাও তার কথায় রাজি ছিল না। যেভাবেই হোক তার এই টাইটান পাইথনের ডিএনএর প্রয়োজন ছিল। হঠাৎই একটি চাকু বার করে সে মাফিনের গলায় ধরে এবং গাড়িটিকে জোরে চালিয়ে এখান থেকে পালাতে বলে। সেন কোনো মতে পাইথনটিকে পিছু ছাড়িয়ে দেয়। কিছুটা দূর গিয়েই একটি নির্জন জায়গায় যাও গাড়িটি দাঁড় করাতে বলে। পাইথনের ডিমটি নিয়ে সে একাই পালানোর পরিকল্পনা করেছিল। তবে সেন ও মাফিন বুঝতেই পারছিল না যে যাও কেন এরকম করছে। আর ঠিক তখনই প্যানজিংয়ের লোকজন কোথার থেকে তাদেরকে ঘিরে ধরে। ডিমের ব্যাগটিকে সে যাওয়ের কাছ থেকে কেড়ে নেয়। আর তখনই আমরা যাওয়ের আসল পরিচয় জানতে পারি। আসলে সে কোনো অফিসার নয়, বরং সে আইএসএম নামে অন্য একটি বেসরকারি সংস্থার হয়ে এই আইল্যান্ডে এসেছে। সেই কোম্পানি এই টাইটান পাইথনের ডিম সংগ্রহ করার জন্য তাকে এখানে পাঠিয়েছে। তারা এই ডিমের উপর রিসার্চ করতে চায়। কিন্তু প্যানজিং জানায় সেও একসময় এই আইএসএম কোম্পানির সদস্য ছিল, কিন্তু তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়েছে। আর এই কারণেই প্যানজিং এই ডিম আইএসএম কোম্পানিকে নয়, বরং ব্ল্যাক মার্কেটে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে চায়। এটা দেখে সেন তাদের কাছে রিকোয়েস্ট করে তারা যেন ডিমটি জায়গা মতো রেখে দেয়, না হলে তারা কেউই আর বাঁচবে না। কিন্তু তার কথা শুনে উল্টে তাকে বন্দি করে নিয়ে যায় প্যানজিং। তাদেরকে একটি কন্টেনারে আটকে দিয়ে তাদের উপর টর্চার করতে শুরু করে। প্রথম থেকেই প্যানজিংয়ের প্ল্যান ছিল ওই বিশাল টাইটান পাইথনকে ধরা। এতে কোম্পানি বিনা বাধায় এখানে ইকো ট্যুরিজম পার্ক করতে পারবে, আর প্যানজিং ওই বিশাল পাইথন বিক্রি করে বিশাল টাকা ইনকাম করবে। তাই তারা সেন ও মাফিনকে টোপ হিসেবে তাদের উপর পশুর রক্ত ঢেলে দেয়, যাতে পাইথন রক্তের গন্ধে কন্টেনারে ঢুকে যায় এবং সুযোগ মতো তারা তাকে ধরে ফেলে। এরপর দূর থেকে তারা ক্যাম্পে বসে সিসিটিভির মাধ্যমে সবকিছুই দেখতে থাকে। কিছুক্ষণ পর রক্তের গন্ধে তাদের পরিকল্পনা মতো সেই পাইথন সেখানে আসে। পাইথনকে দেখা মাত্রই তাদের রক্ত শুকিয়ে যায়। সেন আর দেরি না করে কন্টেনারের ভিতরে কোনো রকম সাহস জুগিয়ে দাঁত দিয়েই তার এবং মাফিনের হাত খুলে ফেলে। তবে সিসিটিভিতে এই সবকিছুই প্যানজিং লক্ষ্য করছিল। পাইথনটি ভিতরে ঢুকতেই কন্টেনারের গেট বন্ধ করে দেয় সে। সেন অনেকভাবে পাইথনটিকে আটকানোর চেষ্টা করে,
এদিকে যাও কোনো রকমে তারও হাত খুলে ফেলে। প্যানজিংয়ের লোকেরা তার পিছু করলেও কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে সে কন্টেনারের উপরে উঠে পড়ে এবং পাইথনের আক্রমণের আগেই তাদেরকে উদ্ধার করে নেয়। চারিদিক থেকে প্যানজিংয়ের লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই দক্ষ চেহারা স্বাস্থ্যবান লোকটি সেনকে মারার জন্য চেষ্টা করে, আর ঠিক তখনই কন্টেনারের উপরের ফাঁকা অংশ দিয়ে পাইথনটি বেরিয়ে এসে ওই লোকটিকে চিবিয়ে খেয়ে নেয়। এদিকে মাফিন এবং যাও কোনো রকমে প্যানজিংয়ের লোকেদের মোকাবিলা করে সুযোগ বুঝে ওই কন্টেনারের গেট খুলে দেয়। কন্টেনারের গেট খুলতেই ওই পাইথনটি বাইরে বেরিয়ে আসে। এবার সবাই প্রাণ বাঁচিয়ে পালাতে শুরু করে এবং পাইথনের জোরালো আঘাতে প্যানজিংয়ের ভাই মারা যায়। সে রেগে গিয়ে সেনকে মারার চেষ্টা করে, আর এটাই সুযোগ ছিল যাওয়ের পালানোর। সে ডিম নিয়ে পালিয়ে যায়। মাফিন কোনো রকমে সেনকে বাঁচিয়ে নেয়। প্যানজিং যাওয়ের পিছু করা শুরু করে। রাত কেটে সকাল হয়ে আসে। যাও কোনো রকমে নৌকায় পৌঁছালে প্যানজিংও সেখানে পৌঁছে যায়। সে খুব খারাপভাবে যাওকে মারধর করে, কারণ টাইটান পাইথনটিকে ধরতে না পারলেও তার ডিম বিক্রি করে সে টাকা ইনকাম করবে। কিন্তু ডিম নিয়ে পালানোর আগেই মাফিন এবং সেন সময় মতো সেখানে চলে আসে। প্যানজিং যাওয়ের গলায় চাকু ধরে তাদেরকে নৌকা থেকে নেমে পড়তে বলে, তবে যাও সুযোগ বুঝে তার হাতে কামড়ে দেয়। প্যানজিং আর সেনের মধ্যে লড়াই শুরু হয়। শেষমেশ অনেক চেষ্টার পর তারা সবাই মিলে তাকে আহত করে দেয়। তবে ইতিমধ্যে সেই ডিমের খোঁজে ওই বিশাল পাইথন তাদের নৌকার উপরে উঠে আসে। সেন খুবই ধীরে ধীরে ওই পাইথনের সামনে তার ডিম নামিয়ে দেয়, কারণ সেন তার কোনো ক্ষতি করতে চাইছিল না। ঠিক তখনই প্যানজিংয়ের জ্ঞান ফিরলে সে কিছু না ভেবেই পাইথনকে মারতে গেলে ওই টাইটান পাইথন তাকে এক কামড়ে 2 টুকরো করে দেয়। এরপর সে ডিম নিয়ে ধীরে ধীরে জলে নেমে যায়। সেই পাইথন ওই 3 জনের কোনো ক্ষতিই করে না, কারণ তারাই তার ডিম তাকে ফিরিয়ে দিয়েছে। মুভির শুরুতে সেন নিজেই বলেছিল, কেউ যদি সাপেদের ক্ষতি না করে তাহলে তারাও ইচ্ছা করে কারোর উপর আক্রমণ করে না। তো যাই হোক, শেষমেশ যাও তার নিজের ভুল বুঝতে পারে। সে সেনের কাছে ক্ষমা চায়। তবে এই আইল্যান্ড থেকে ফিরে গিয়ে তারা সরকারকে কি বলবে? তারা যে তথ্য জোগাড় করতে এখানে এসেছিল তার প্রমাণ হিসেবে তারা সরকারকে কি দেবে? এই নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। তখন সেন বলে, বিরল প্রজাতির প্রাণীদের গোপন রাখাই ভালো, তাই এই বিষয়ে তারা কাউকেই কিছুই বলবে না। তবে হ্যাঁ, সরকারের কাছে তারা আবেদন করবে যেন এই স্নেক আইল্যান্ডকে ইকো ট্যুরিজম পার্ক না বানিয়ে এটিকে নেচার রিজার্ভ হিসেবে ঘোষণা করতে হবে, যাতে এই বিরল প্রজাতির সাপেরা এই আইল্যান্ডে ভালোভাবে বেঁচে থাকতে পারে। তার এই কথায় সবাই রাজি হয়। এরপর তারা 3 জনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই রকম বিলুপ্ত হয়ে যাওয়া সাপ কি আদেও এই পৃথিবীতে আছে? কারণ আমরা জানি না এই রহস্যময় পৃথিবীতে আর কি কি লুকিয়ে আছে। তো আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর এই রকম সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন শোনার জন্য আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।